সকাল সকাল 30টা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বু অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, বাট কিছু করার নাই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে বাসের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পরে বাস এলে বাসে জায়গা নাই, যে দাঁড়িয়ে যামো। অনেক কষ্টে বাসের ভিতরে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটিতে চলে আসলাম। আর আমি নেমে গেলাম, বাসা থেকে না খেয়ে চলে আসলাম। হাতে আছে 20 টাকা, বাসায় যেতে লাগবে 10 টাকা, আর 10 টাকা আমার কাছে থাকবে। ওই 10 টাকা দিয়ে একটা রুটি খেতে পারমো। দোকান থেকে একটা রুটি কিনলাম আর খেলাম, সাথে 1 গ্লাস পানি খেলাম। 10 টাকা দিলাম। তখন দোকানদার বলে, মামা 12টা দেন, 10 টাকা না। মামা রুটি 10টা না? মামা, রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি, আর পানি হলো 2 টাকা। মামা 2 টাকা পরে দিয়ে দেই, আমার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসা যেতে হবে। ঠিক আছে মামা, পরে দিয়েন। আমি ভার্সিটির ভিতরে চলে গেলাম। সোজা আমি আমার সিট খুঁজতে লাগলাম। 1 মিনিট পরে আমি পেয়ে গেলাম। আমি বসে আছি, সিটে সবাই চলে আসলে, কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখন আসে নাই। স্যারও চলে আসলে খাতা দিবে, তখনই একটা মেয়ে এসে হাজির। সবাই ওই মেয়ের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে। দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে। তখনই স্যার, আরে আদিবা, ভিতরে আসো। আর সবাই শোনো, ওর নাম আদিবা। আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে, আর সে তোমাদের সাথে পড়বে। যাও, তোমার সিটে গিয়ে বসো। মেয়েটা এসে আমার সাথে বসলে, আমার সাথে বসতেই তার একটু সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের, তাই আমি মেয়েকে বললাম, হাই, আমি আবির আহমেদ আদি। মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না। তখন বুঝলাম মেয়েটা বড়লোকের দোলানি, তাই এত ভাব। স্যার খাতা দেওয়া শুরু করলে, সাথে প্রশ্ন। সবাই লিখতে শুরু করলে, আমি আমার মতো করে লিখছি। সবাই এক্সট্রা পেপার নিচে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি এমন লেখছে তাদের এত এক্সট্রা পেপার লাগে। আমার তো আরো অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে এসেছে। তারপরে গিয়ে একটা এক্সট্রা পেপার নিলাম। একইভাবে ঠিক সময় লিখে পরীক্ষাটা দিলাম। সবাই বের হয়ে কথা, সব বন্ধুদের সঙ্গে কত কথা বলছে, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধু নাই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না, আর আমিও কারো বন্ধু হতে চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পরে আমাকে বাসার কাছে নামিয়ে দিলে আমি বাসায় ঢুকি। তখন আমার কলিজার টুকরা বোন আমার কাছে এসে হাজির। ভাইয়া, ভাইয়া, আমার চকলেট কই? সরি কলিজা, আনতে মনে নাই, কালকে আনবো কেমন? আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, যার কারণে চকলেট আনতে পারি নাই। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর হ্যাঁ, আমার ছোট বোনের নাম মারিয়া। আচ্ছা। ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো সত্যি মনে নাই। তখন আম্মু বলে, আদি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ভাত বাড়ছি, মারিয়া এখানে আয়। আচ্ছা আম্মু, বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে, তাই আমি আবার চলে গেলাম উপরে। আমি আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিল আসার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলে, তখন আম্মু বলে, আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে? সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করব সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই আর তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না, তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরান পোশাক পরে ভার্সিটিতে যাস, তারও আবার লোকাল বস দিয়ে তোর বাপের অনেক কষ্ট পায়। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে? আমি কোনো কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার অনুরোধটা আমি ফেলতে পারি না। আম্মু কি সব বলে আগের কথা? ভাইয়াকে আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে, অনেকদিন পরে খেলতে গেলাম। আমাকে মাঠে দেখে এলাকার ছোট ভাইরা অনেক খুশি হলে সবাই আমার কাছে আসলে, আর সবাই বলছে, ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন। আমি বললাম তাহলে চলে যাই আমি। আসলে আমাকে সবাই সম্মান করে। আব্বুর জন্য আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আবির আহমেদ আদি, আদি গ্রুপের মালিক। আব্বু হলো দেশের 10 জন ধনীদের মধ্যে একজন। আর একটা ছোট বোন আছে, নাম মারিয়া। আপনারা তো জানেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আম্মু বাসায় থাকে, আমাদের জন্য মজার মজার রান্না করে। আমাদের বাসা
সবাই ঢুকতে পারে না। গেটের সামনে একটা লক আছে, যা চোখের ফিঙ্গারে বা আঙুলের চাপের মধ্যে খুলে, বা দারোয়ান দিয়ে খুলাই, কারণ আব্বু অনেক শত্রু আছে, যদি কোনো ক্ষতি করে। তাই মাঠে সবার সাথে অনেকক্ষণ ক্রিকেট খেললাম। ভালো লাগলে সন্ধ্যার সময় বাসায় গেলাম। গিয়ে হাত মুখ ধুয়ে পড়ার টেবিলে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু এক গ্লাস দুধ আর কিছু হালকা নাস্তা দিয়ে গেলে আমি ওইগুলো খেয়ে আবার পড়তে বসলাম। পড়তে পড়তে 11টা বেজে গেছে। আম্মু আমাকে পড়ার টেবিলে থেকে তুলে নিয়ে খাবার টেবিলে বসালে খাবার খেতে আমি হাত ধুয়ে খেতে বসলাম। আম্মু আমাকে বেড়ে দিলে আমি খেয়ে আবারও পড়ার টেবিলে গেলাম। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হলাম বাস স্টেশনে। কিন্তু আজকে আর বাস আসছে না। কি করা যায়? দেখলাম একটা গাড়ি আসছে। আমি সিগন্যাল দিলাম। গাড়িটা থামালে আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়া যায়? কোনো বাস পাওয়া যাচ্ছে না। আমার পরীক্ষা ভার্সিটিতে। আর তখন ড্রাইভার, আসলে ভাই, আমি তো ড্রাইভার। আমাকে বলা হয়েছে ম্যাডাম ছাড়া যেন আর কেউ এই গাড়িতে না ওঠে। পিছনে ম্যাডাম আছে, তাকে আপনি বলেন দেখতে পারেন। ম্যাডামের কাছে যাই। গিয়ে দেখি এ কি, এ তো আদিবা। আমি বললাম প্লিজ একটু লিফট দেন, বাস পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আব্বু তোকে কি বলছে? ছোট লোকগুলোর কথা শোনার জন্য গাড়ি থামাইতেছো? আমার দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেলে তখন আমি বললাম, শালি মনে হয় না আমার আব্বুর থেকে বড়লোক হবি, এত ভাব তোদের? বলে রাস্তার একপাশে দাঁড়িয়ে আছি। দেখলাম একটা বাস আসলে আমি সাথে সাথে দৌড়ে উঠে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটির সামনে নামলাম। রুটির দোকানে গিয়ে আগে 2 টাকা দিলাম। তারপরে ভার্সিটির ভিতরে গেলাম। গিয়ে দেখি সবাই লেখছে। পরীক্ষা 5 মিনিট আগে শুরু হয়ে গেছে। আমি ভিতরে গেলাম স্যার বলে। তুমি আসতে এত দেরি করলে কেন? আদিবার দিকে একটু আর চোখে তাকালাম আর বললাম বাস সময় মতো পাই নাই। ও, কাল থেকে একটু আগে বের হবা, তাহলে বাস পাবে। আমি বললাম জি স্যার বলে লিখতে থাকলাম। শুধু ফারুক স্যার আমার সাথে সুন্দর করে কথা বলে, আর বাকি সব স্যারের একটা চিন্তা করে আমি কি করে এই ভার্সিটিতে ভর্তি হলাম। যাই হোক, আগে পরীক্ষা দিতে হবে। আর কথা না বাড়াই, আমার হাতে সময় আছে 2 ঘন্টা। আমি প্রশ্নটা দেখলাম, সবগুলো কমন। আমি লিখতে থাকলাম। অনেকক্ষণ লেখার পরে হঠাৎ মনে হলো কেউ আমাকে কলম দিয়ে খোঁচা দিছে। দেখলাম আদিবা। হাই, আমি আদিবা। আমি কিছু না বলে চুপচাপ করে লিখতে থাকলাম। আবারও খোঁচা দিলে কলম নিয়ে বললাম, কি সমস্যা? 7 নং প্রশ্নের উত্তরটা দেখান। আমি কিছু বলতে চামো, তার আগে আদিবা থামিয়ে দিল। আমি দেখছি আপনি 7 নং প্রশ্নটা দিছেন। ভাব নিয়ে বললাম, সরি, দেখানোর সময় নাই এখন, এমনিতে 10 মিনিট লেট আমার। তাও আপনি চাইলে আমাকে একটু হেল্প করতে পারতেন, তা আপনি করেন নাই। এখন আমিও পারবো না বলে আমি আমার মতো করে লিখতে থাকলাম। আর আদিবা গাল ফুলিয়ে বসে আছে। নির্ধারিত সময় পরীক্ষা শেষ হলে আমি পরীক্ষার হল থেকে বের হলাম। দেখলাম আদিবার আগে গাল ফুলিয়ে আগুন হয়ে গেছে। আমি পরীক্ষার হল থেকে বের হতে হতে আদিবা আমাকে ডাকে। আমি তার কাছে গেলাম। আদিবা বলে, তুই আমার সাথে এমন করলি কেন? আমি কি করছি আপনার সাথে? আমাকে একটু দেখালে কি হতো তোর? আপনাকে দেখালে তখন আমার খাতাটা নিয়ে নিত স্যার, তখন কি হতো? আর আমার 10 মিনিট লেট হয়েছে আসতে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ধ্যাত, আমি চলে আসলাম। আবার ডাকলো আদিবা। ওই ফকিনের বাচ্চা, তোকে যেতে বলছি। আমি রাগকে কন্ট্রোল করতে পারি নাই, গিয়ে সাথে সাথে কয়েকটা বসিয়ে দিলাম গালে। ওই ফকিনের বাচ্চা, তোর সাহস কত তুই আমাকে থাপ্পড় মারলি? আবারও 2টা বসিয়ে দিলাম। চুপ, একেবারে চুপ। আরেকবার বললে তোর খবর আছে। ফকিনীর বাচ্চাকে কেন? তুই, তোর পোশাক দেখলে বোঝা যায় তুই কেমন ফ্যামিলির ছেলে। পোশাক দিয়ে কাউকে বিচার করতে নাই, কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তুই আমাকে মারার সাহস কোথায় পেলি? এখনই আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব তোর নামে। দেখ তোর কি হাল করি আমি। প্রিন্সিপাল আমার আব্বুর বন্ধু। মেয়েদের একটা স্বভাব, কোনো কিছু না পারলে আরেকজনের ক্ষমতা দেখায়, পারলে নিজের যোগ্যতা কিছু করে দেখা। ওকে ওকে, আমি আমার যোগ্যতা দিয়ে আমার প্রতিশোধ নিমু, যা। আমি চলে আসলাম ভার্সিটি থেকে। আজকে ছোট বোনের জন্য চকলেট দিতে হবে, তাই আজকের বাসে না গিয়ে হেঁটে হেঁটে বাসায় আসলাম। ছোট বোনের চকলেট নিয়ে আমি বাসায় এসে কলিং বেল দিতেই ছোট বোন এসে দরজাটা খুলে দিলে আমি মারিয়ার হাতে একটি চকলেট দিয়ে আমার রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু আমার জন্য খাবার বেড়ে রাখছে। আমরা একসাথে খাবার খেলাম। বাট মারিয়া মন খারাপ। আমি বললাম, কি রে, তোর মন খারাপ কেন? ভাইয়া, কাল থেকে তুই আমাকে সাথে করে নিয়ে আসবি স্কুল থেকে। আচ্ছা, তা না হয় করবো, কিন্তু সমস্যাটা কি সেটা বলবি তো?
ভাইয়া স্কুলের সামনে কিছু পকেটের ছেলে আছে, আমাকে বাজে বাজে কথা বলে। আমার রাগটা আরো বেড়ে গেলে, আচ্ছা তুই আমাকে একটু দেখিয়ে দিস তো কারা এই ছেলে পেলে। এখন গিয়ে ঘুমা যা। আমি রুমে চলে আসলাম, রাগে মাথা গরম হয়ে আছে। আমি মারিয়া স্কুলে এক ফ্রেন্ডের ভাইকে কল দিলাম, দিয়ে বললাম যে তার ছোট ভাই তামিমকে যেন ফোনটা দেয়। সে তার ভাইকে ফোনটা দেয়। আমি জানতে চাইছি ছেলেগুলো কে। তারপরে সে বলে, আমি সাথে সাথে পিস্তল নিয়ে বের হলাম বাসা থেকে। আমার লাইসেন্স করা পিস্তল আছে, আব্বু আমার জন্য সুরক্ষার জন্য এইটা আমাকে দিছে। আমি সোজা চলে গেলাম স্কুলের সামনে গিয়ে দেখি ওরা সবাই বসে আছে। দেখে সাথে সাথে 2-3টা বুলেট ছাড়লাম। সবগুলো ভয় চুপ করে দাঁড়িয়ে গেলে একটা লম্বা চুলওয়ালা সে চিল্লাচিল্লি করতে শুরু করে। আমি তার পায়ে গুলি করি, সাথে সাথে সে নিচে পড়ে গেলে সবাই বলছে আমি কেন গুলি করছি। আমি কোনো কথা না বলে সবগুলোকে ইচ্ছে মতো মারলাম। এক একটার অবস্থা অনেক খারাপ, তারপরেও একই কথা বলছে তাদেরকে কেন মারছি, বাট কেউ ভয়ে জোরে জোরে কথা বলে না। আমি বললাম, শালা বাচ্চু, তোরা আমার বোনকে খারাপ নজরে দেখোস আর উল্টোপাল্টা কথা বলিস, আজকে তোদের মাস্তানি করা একেবারে বের করব। বলে ওদের হাতে আর মুখে ইচ্ছে মতো মারছি। তখনই পুলিশ আসলে, এই ছেলে, তুমি পিস্তল কই পেলে আর সবাইকে এইভাবে মারছো কেন? সবগুলো ছেলে বলে, স্যার আমাদেরকে বাঁচান, এই ছেলে আমাদেরকে মেরে ফেলবে স্যার। ওদেরকে মেরে ফেলবো বলে আর 2-1টা লাথি মারলাম। রাগ আমার কমছে না। ওই ছেলে, ঠান্ডা হও আর বলো কি হয়েছে। আর পিস্তলটা আমাকে দাও, তোমার পরিচয় বলো, না হলে তোমার বিরুদ্ধে মাস্তানি করার কারণে মামলা হবে। আমি আবির আহমেদ আদি। বাবার নাম বললাম, তাতে পুলিশ বুঝতে পারছে। আর বললাম, ওরা আজকে আমার বোনকে ইফটিজিং করছে। শুধু আমার বোনকে না, আরও অনেকের বোনের সাথে করে। আমার আব্বুকে কল দেয় আর আমার সম্পর্কে বলে, তারপরে আরও অনেক কথা বলে রেখে দেয়। তারপরে পুলিশ বলে, এইগুলো বেঁচে থেকে লাভ নাই, শালাদেরকে রাস্তার মধ্যে মেরে ফেলা দরকার। বলে 2-1টা লাথি দিলে আর আমাকে বলে, আজকে পর থেকে এখানে আর ইফটিজিং হবে না, এখানে 2 করে পুলিশ থাকবে সব সময়। আর তুমি তোমার পিস্তলটা নিয়ে বাসায় যাও আর স্যারকে কিছু বলবেন না। ভাই, যদি স্যারকে বলেন তাহলে আমার চাকরি নাও থাকতে পারে। আব্বুকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম যদি কোনো মেয়ে ইফটিজিং এর শিকার হয় তাহলে তার পরিণতি অনেক খারাপ হবে। বলে চলে আসলাম বাসায়। সোজা রুমে চলে গেলাম, ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে আব্বু বাসায় আসলে এসে আম্মুর সাথে চিল্লাচিল্লি শুরু করলে। কিছুক্ষণ পরে আম্মু আসলো আমার রুমে। আদি নিচে আয়, তোর আব্বু কথা বলবে তোর সাথে। নিচে গেলাম, সাথে সাথে আব্বু আমাকে 2টা চড় মারে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। মাস্তান হয়েছে না, আমাকে তো খুনি বাবা বলবে যখন আমি রাস্তা দিয়ে বের হব। কেন মারামারি করছিস? খুনি বাবা বলে কষ্ট হবে যদি রাস্তা লোকেরাই বলে ওই যে যাচ্ছে ধর্ষিতার বাবা যাচ্ছে দেখ, তখন কি ভালো লাগবে? যাদেরকে আমি মারছি তারা 2 ঘন্টা আগে মারিয়ার সাথে নোংরা নোংরা কথা বলছে, আরও অনেক ভাষার কথা বলছে। আর যখন মারিয়া তার ভাইকে বলে তাকে কিছু ছেলে নোংরা কথা বলে, তাকে সেভ করার জন্য তখন কোনো ভাইয়ের মাথা ঠিক থাকবে? আমি তাদেরকে মেরে ফেলতে চাইছিলাম, পুলিশ বাঁচিয়ে দিছে। আব্বু চুপ হয়ে গেছে আর সবাই বসে পড়লে মারিয়াকে বলল, মারিয়া, আদি যা বলছে তা কি সত্যি? জি আব্বু। আমি চলে আসলাম রুমে, মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। ফোনটা বের করে ফেসবুকে ঢুকলাম, বাট ছদ্মনাম আইডি যাতে কেউ আমাকে খুঁজে না পায়। মাঝে মাঝে ফেসবুক চালাই, ভালো লাগে তাই। চোখে হালকা ঘুম আসলে তাই ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পরে আম্মু ডাকলে খাবার খেতে আমি নিচে গেলাম। দেখলাম আব্বু আছে। আমি আবার উপরে চলে আসতে যাব, তখন আম্মু বলে, আদি, তোর আব্বু কি জানি বলবে আজকে, তাই তোকে ডাকছে আজকে। তাই আর কিছু না বলে চেয়ার টেনে মারিয়ার পাশে বসলাম। আম্মু খাবার বেড়ে দিলে সবাই খাচ্ছে। হঠাৎ করে আব্বু বলে, আমি মারিয়ার দিকে তাকালাম, দেখলাম মারিয়া রাজি না। তাই আমি বললাম যে এখন মারিয়ার বিয়ে দেওয়ার দরকার নাই, মারিয়া আগে এসএসসি পরীক্ষা দিবে, তারপরে ভাবা যাবে। তার আগে মারিয়ার বিয়ের কথা যেন না ওঠে। আমার সোজা কথা। রাতে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পড়তে ভালো লাগছে না, ঘুমের দেশে হারিয়ে গেলাম। আর একটা মধুর স্বপ্ন দেখলাম। হঠাৎ করে কেউ এসে আমাকে ডাকতে থাকে আর স্বপ্নের 12টা বাজিয়ে দিলে দেখলাম মারিয়া। আমি বললাম, কি সমস্যা? ভার্সিটিতে যাবি না তুই? যাব, মাত্র শুইলাম, এর মধ্যে তুই চিল্লাচিল্লি লাগিয়ে দিলে। কি গাঁজা খেয়ে ঘুমাস নাকি? এখন বাজে 9টা, সময় আছে আর 1 ঘন্টা তোর হাতে। কি করবি দেখ। কি তুই? আরে আগে ডাকবি না আমাকে? বলে এক দৌড়ে বাথরুমে চলে গেলাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়া রুমের সবগুলো বাজ করছে। আমি তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরলাম আর রুম থেকে বের হলাম।
নিচে এসে হালকা কিছু খেয়ে আমার কাছ থেকে 30 টাকা নিয়ে বের হলাম। বাসা থেকে বাস স্টেশনে গিয়ে দাঁড়ালাম। বাস চলে আসলে আমি বাসটা ভিতরে গেলাম, গিয়ে দেখি সিট খালি আছে। আমি সিটে বসলাম। 10 মিনিট পরে চলে আসলাম ভার্সিটিতে। যখন আমি ভার্সিটিতে ঢুকবো তখনই একটা লোক বলে, এই ছেলে দাঁড়াও, তুই আজকে পরীক্ষা দিতে পারবি না। দেখলাম লোকটা পিছে কিছু লোক আছে, দেখে বোঝা যাচ্ছে মাস্তান হবে। আমি বললাম, কেন, কি করছি আমি? তুই কিছু করিস নাই, বাট তুই ভার্সিটিতে যেতে পারবি না, পরীক্ষা দেওয়া লাগবে না তো তুই বরং বাসায় চলে যা। না বড় ভাই, আমি পরীক্ষা দেব। আপনারা যদি এমন করেন তাহলে আমি পুলিশ ডাকবো। আমাকে পুলিশের ভয় দেখাস না, এই নে পুলিশকে ফোন দে তুই। আমার হাতে ফোনটা দেয়। আমি লোকটা ফোনটার হাতে নেই, দেখলাম আদিবাকে হাসতে হাসতে ভার্সিটির ভিতরে চলে গেলে তার মানে আদিবা এই লোকগুলোকে পাঠিয়েছে। আমি ওদের ফোনটা হাতে দিয়ে আমার ফোনটা দিয়ে কল দিলাম ডিআইজিকে, আর সব খুলে বলি যে আমাকে ভার্সিটিতে কিছু লোক ঢুকতে দেয় না। তখন ডিআইজি আঙ্কেল বলে, ওই থানা পুলিশ পাঠিয়ে দিচ্ছি, আমি তোমার কোনো সমস্যা হবে না। ডিআইজি হলো আমার বাবার বন্ধু। আমি বললাম, ওকে আঙ্কেল, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমার পরীক্ষার সময় কম আঙ্কেল। বলে ওকে আর ওই লোকগুলো হাসছে আর বলছে, আরে পুলিশ আমাদের দেখলে সালাম দেয়, তুই পুলিশকে ফোন দিয়ে ওকে, পুলিশে আসলে তোকে আবার মামলা বলবো ঢুকিয়ে দিতে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। 7 মিনিটের ভিতর পুলিশ চলে আসলে এসে আমাকে বলে, তুমি আবির আহমেদ আদি? জি। আর ওরা আমাকে ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না। তখন পিছন থেকে একটা লোক পুলিশকে বলছে, আরে স্যার আপনি কেন এসেছেন, আর যখন এসেছেন তখন একে ধরে নিয়ে যান আর একটা মামলা দিয়ে 5 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। সাথে সাথে পুলিশ ওই লোকটাকে একটা থাপ্পড় মেরে সবগুলোকে গাড়িতে তোলে। তখন একজন বলছে, ওসি তুই জানিস না তুই কাকে নিচ্ছিস, আর এই ছেলে আমি 1 ঘন্টার মধ্যে আবারও আসবো, আমার পাওয়ারের সম্পর্কে ধারণা নাই। তোর নিজেরও ধারণা নাই তোরা আজকে কত বড় ভুল করছিস। তুই 1 ঘন্টা না 1 বছরেও মনে হয় না বের হতে পারবি। আমাদেরকে সরাসরি ডিআইজি পাঠিয়েছে, আর ওই ছেলে ও কোনো সাধারণ ছেলে মনে হয় না, ওদেরও অনেক পাওয়ার আছে। মনে হয় তোরা এখন হারে হারে টের পাবি জেল কি জিনিস। স্যার আসার সময় কিছু ফকির আর একটা ফকিরনির সাথে দেখা। ফকিরগুলোকে আমি নিজের দায়িত্বে তাদের ঠিক জায়গায় পাঠিয়ে দিয়ে এসেছি, বাট ফকিরনিকে পারলাম না। তার স্বভাবটা ছিল ডাস্টবিনের ময়লা খাওয়া। একটু আর চোখে তাকালাম আদিবার দিকে, দেখলাম রাগে রুচির মতো ফুলছে। সময় হয়েছে, সবাই সোজা হও। বলে খাতা আর প্রশ্ন দিয়ে দিল। সবাই প্রশ্ন পেয়ে খুশি, সবাই লেখছে, আমিও লেখছি। দেখলাম আদিবা গাল ফুলিয়ে বসে আছে আর উকি মারছে আমার খাতার দিকে। আমি দেখেও না দেখার ভান করে লেখছি। আদিবা কিছুক্ষণ এদিক ওদিক করে সে নিজে লেখা শুরু করছে। তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলাম আদিবার দিকে। এত সুন্দর নিষ্পাপ একটা মেয়ের এত বেশি অহংকার দেখলে কেমন কেমন লাগে। যাই হোক, আবারও লেখা শুরু করলাম। সময়ের আগে পরীক্ষা শেষ করে ফেললাম, কিন্তু আদিবা পারে নাই। আদিবা মন খারাপ করে আছে, কি আর করার, পরীক্ষা সবগুলোর উত্তর দিতে পারে নাই। আর আদিবার জন্য ভার্সিটির অনেকেই পাগল। আদিবা দেখতে যেমন, তার চেহারাটাও ঠিক তেমন, একটা মায়া মায়া ভাব আছে। আমি পরীক্ষা দিয়ে পরীক্ষার রুম থেকে চলে আসলাম। মাঠে এক কোণায় দাঁড়িয়ে আছি, আর আদিবা দাঁড়িয়ে আছে অনেকগুলো ফ্রেন্ডের সাথে, কারণ আদিবার মতো ওরাও বড় লোক। আর আমি নর্মাল পোশাক পরি বলে আমার বন্ধু নাই, আর আমি কাউকে বন্ধু বানাতেও চাই না। আমার বন্ধু একজনই ছিল, আকাশ। আকাশ হলো আমার একমাত্র বন্ধু, যাকে আব্বু অনেক অপমান করে আর আমার জীবন থেকে হারিয়ে যায়। সেই কারণে আমি বাসা থেকে চলে যেতে চাইছিলাম, পারি নাই আম্মু আর মারিয়ার জন্য। কিন্তু আব্বুর সাথে সেই দিন থেকে কথা বলা বন্ধ করে দিছি। হঠাৎ করে আদিবা আমার সামনে, কি রে ছোট লোকের বাচ্চা, তোকে আজকে কেমন মার দিল আমার লোকেরা? আর পরীক্ষার হলে আসলি কি করে তুই? মার না সেই লেভেলের মাইর, বাট আমার উপর না, ওদের উপর হচ্ছে। এখন কি ফকির নিমার্কা মাস্তান আনিস যা আমার কাছে চুলের মতো ফু দিলে উড়ে যায়। তুই ছোট লোক বলে তোর কোনো ফ্রেন্ড হয় না, দেখ আমার কত ফ্রেন্ড। তুই ঠিক বলছিস, বাট আমার তো মনে হয় তুই আমার থেকেও ছোট লোক। বলে চলে আসলাম। আদিবা অনেকবার ডাকছে এই বলে যে ছোট লোককে আমি রাস্তায় চলে আসলাম আর বাস পেয়ে গেলাম। বাস দিয়ে চলে আসলাম। বাসায় এসে কলিং বেল দিতেই সাথে সাথে দরজা খুলে দিলে মারিয়া। আমি উপরে চলে গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। খাবার খেতে গিয়ে দেখি ওমা আমার পছন্দের খাবার রান্না করছে, বিরিয়ানি। তাড়াতাড়ি করে বিরিয়ানি প্লেটে নিলাম। তারপরে মারিয়া আম্মু নিলে সবাই 1 প্লেট খেতে খেতে আমি 2 প্লেট মেরে দিলাম। তখন মারিয়া বলে, হাম্মু, এই ছেলে তো রাক্ষস, আমরা 1 প্লেট খেতে পারছি না আর এই ছেলে তো 2 প্লেট খেয়ে ফেলাইছে। চুপ কর, আমার ছেলেটা না খেতে খেতে চিকন হয়ে গেছে, আর 2 প্লেট কেন? আদি বাবা,
তুই আরো 2 প্লেট খা বাবা। না আম্মু, আমি আর খাবো না। তোমার ডাইনি মেয়েটা খাবার না পেয়ে তো স্বামীর মায়েরকে চিকন হবে, রাক্ষসী একটা। আমার খাওয়া দেখতে পারে না। আম্মু, তোমার মেয়েকে বাসা থেকে বিদায় করবা কবে? না না, এত তাড়াতাড়ি আমি বিদায় হব না। আগে তুই বিয়ে করবি, তোর বউয়ের সাথে ঝগড়া করব, তারপরে আমি এই বাড়ি থেকে বিদায় হব। আমি কি পাগল নাকি? তোর মতো ডাইনিকে বাসায় রেখে আমি বিয়ে করব? না না, আমি এত পাগল না রাক্ষসী। ওই থাম, তোরা কি শুরু করছিস? কি ঝগড়া শুরু করছি নাকি? তোমার মেয়ে তো শুরু করছে, বাট তাকে বলে বন্ধ করতে। ওকে, বন্ধ করব, একটা শর্ত আছে। কি শত আবার? তার মানে তুই ইচ্ছা করে ঝগড়াটা শুরু করছ, তাই না? কি সত্তর? আমাকে আজকে বিকেলে নিয়ে বের হতে হবে। আজকে ঘুরতে ইচ্ছে করে অনেক, তাহলে ঝগড়া থামবে, না হয় আজকে সারাদিন চলবে। আদি যা, কবে থেকে মারিয়া বের হয় না? আর বিরিয়ানি কিন্তু মারিয়া রান্না করছে তোর জন্য। এই কাহিনী না? আচ্ছা যা, নিয়ে যাবো, এখন আর বিরক্ত করবি না ওকে, বলে রুমে চলে গেলাম। গিয়ে একটা ঘুম দিলাম, হালকা চোখটা লাগছে। তখনই মারিয়া এসে ডাকাডাকি শুরু করলে, ওই ফেয়া ওঠ, ঘুরতে যাবি না? যাবো। কয়টা বাজে? 3টা বাজে। এই মেয়ে মাথাটা গেছে, ঘুরতে কি কেউ এই রোদের মধ্যে যায়? যাই, আমরা তো কাছে কোথাও যাচ্ছি না, আমরা দিয়া বাড়িতে যাবো। ওই জায়গায় যেতে অনেক সময় লাগবে না, আবার আসতে হবে না? কি? আব্বু জানলে কি করবে জানিস? কুত্তা, তোকে এই জন্য আমি বিরিয়ানি রান্না করে খাওয়াইছি। আমার বিরিয়ানি ফেরত দে, যাবো না তোর সাথে কোথাও। বিরিয়ানি কিভাবে দিমু? তুই এক কাজ কর, আমি বিরিয়ানি খেয়ে আসার পরে বাথরুমে চলে গেছি, তুই গিয়ে দেখ বাথরুমে পাস কিনা। রাগ তুললে কিন্তু পানি দিয়ে দিব তোর পুরো শরীরে। আমি বললাম ওকে, উঠছি, বাট তুই গিয়ে রেডি হ বললে আমি বাথরুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, আম্মুর থেকে কিছু টাকা নিয়ে নিলাম। দেখলাম মারিয়া চলে আসলে রেডি হয়। আম্মু থেকে বিদায় নিয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম দিয়া বাড়িতে। বাসা থেকে গাড়ি নিয়ে আসি নাই, কারণ আব্বু কোনো কিছু আমি চাই না। আসলে জায়গাটা অনেক সুন্দর। মারিয়াকে নিয়ে হাঁটছি, হঠাৎ মারিয়া বলে, ভাইয়া ওই যে ফুচকার দোকান, আমি ফুচকা খামো, চল ভাইয়া। মারিয়াকে নিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে। মারিয়া একটা ফুচকার অর্ডার দিলে আমি ফুচকা খাই না। মারিয়া জানে মারিয়া খাচ্ছে, মাঝে মাঝে আমাকেও একটা করে খাওয়াই দিচ্ছে। আসলে ভাই বোনের ভালোবাসাটা অন্যরকম হয়। সারাটা বিকাল মারিয়াকে নিয়ে হেঁটে হেঁটে আমার পায়ে ব্যথা করছে। আমি মারিয়াকে বললাম চল বাসায় যাই, বলে মারিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে আছে। আমাদেরকে দেখে আব্বু বলতে লাগলো, আমার এতগুলো গাড়ি কার জন্য কিনেছি? বেড়াতে গেলে বাসা থেকে একটা গাড়ি নিয়ে যেতে পারলে না? কাদের জন্য আমি টাকা কামাই করি? আপনাকে কেউ বলে নাই যে আমাদের টাকা লাগবে, আপনার টাকা আপনার কাছে রাখেন, বলে রুমে চলে আসলাম। আর আব্বু চিল্লাচিল্লি শুরু করে দিলে আমি ফ্রেশ হয়ে পড়ার টেবিলে বসলাম। আমি সোজা পড়ার টেবিলে চলে আসলাম। আব্বু চিল্লাচিল্লি করতে শুরু করলে আমি চুপচাপ করে বসে আছি। হঠাৎ রুমে আম্মু আসলে, এসে বলে, কি দরকার ছিল এত দেরি করে আসার? এখন তোর আব্বু চিল্লাচিল্লি করছে। আমি আম্মুকে বললাম এখন আমি পড়বো, তুমি যাও, বলে আম্মুকে পাঠিয়ে দিলাম। আর আমি পড়তে শুরু করলাম। কালকে পরীক্ষা হিসাব বিজ্ঞান, তাই ভালো করে পড়তে হবে, লিখতেও হবে। রাত ভরে শুধু লেখছি আর লেখছি। কখন যে পড়ার টেবিলে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারো ধাক্কায় আমার ঘুমটা ভেঙে আমি দেখলাম মারিয়া। ওই তোর না পরীক্ষা, আর তুই এখন ঘুমাস? পরীক্ষা? আমার টেনশন তোর কেন? টেনশন তো আমারই থাকবে, কারণ আমি সব সময় চাই আমার ভাইয়া যে ভার্সিটির 1 নাম্বার হয়ে থাকে, 2 নাম্বার হতে যেন না হয়। এই কাহিনী না? আচ্ছা যা, দেখবি তোর ভাই 1 নাম্বার হবে। আচ্ছা যাও, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। 8:40 বাজে, আমি তোমার রুমটা গুছিয়ে দেই। ওকে, বলে বাথরুমে চলে গেলাম। গিয়ে গোসল করে এসে দেখি রুমটা গুছিয়ে বসে আছে মারিয়া। আমি রেডি হয়ে মারিয়া আর আমি একসাথে নিচে গেলাম। আমি নাস্তা করে বের হলাম। বাস স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি। বাস এলে আমি বাসে করে ভার্সিটিতে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম। মাঠে এক কোণে বসে আছি আর ভাবছি আকাশের কথা। আকাশ থাকলে না কত ভালো হতো। হঠাৎ করে একটা কাশির শব্দ হলে দেখলাম আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে কিছু ফ্রেন্ড নিয়ে। আমি বললাম, সমস্যা কি আপনার? সমস্যা হলে তুই আচ্ছা বলতে তুই কেমনি এই ভার্সিটিতে ভর্তি হলি? তোর মতো ফকিনির পোলা তো এই ভার্সিটিতে চান্স পাওয়ার কথা না। সে আপনি না জানলেও চলবে। আপনি আমার পিছে পড়ছেন কেন? আর আপনি জানেন আমি ফকিনি না, কোটিপতির ছেলে। এমনিতে হতে পারে আমার বাবা 10 জনের একজন। হুমা বলে কি এই ফকিনের বাচ্চা? মানুষ রাতে স্বপ্ন দেখে, আর এই ফকিনের বাচ্চা তো দিনের বেলা স্বপ্ন দেখে রে। আমার রাগ চেপে বসলে মাথা, এই মাইয়া শুধু আমাকে ফকিনি বলে। এইটা শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। আজকে কিছু একটা করতেই হবে।
থাপ্পড় দেওয়া যাবে না। একেবারে যখন তার শিক্ষা হয় নাই তার, আর হবেও না। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তার ফ্রেন্ডের সামনে তার ঠোঁটে কিস দিয়ে দিলাম। আদিবা অনেক জোরাজোরি করছে ছাড়ার জন্য। আমি শক্ত করে ধরে রাখছি। 30 সেকেন্ড পরে ছেড়ে দিছি আর বললাম, এখন কি করবি? এই ফকিনীর বাচ্চা, তোকে কিস করছে, এখন কি করবি? তোকে তো আমি দেখে নেব। যা যা, পারলে কিছু করে দেখাস। বলে চলে এলাম পরীক্ষার হলে। সময় আছে 10 মিনিট। একা একা বসে আছি। হঠাৎ করে একটা মেয়ে আসলে বলে, হাই, আমি জান্নাতুল ইসলাম ঈশা। আবির আহমেদ আদি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? না। কেন, কোনো সমস্যা? আদিবা আপনাকে আমার কাছে পাঠাচ্ছে প্রতিশোধ নেবার জন্য, তাই না? আপনার কি তাই মনে হয়? আর আমি কারো হুকুমের চাকর না, ওকে? ফ্রেন্ড হতে হবে না। ওকে ওকে, আপনি রেখে যাচ্ছেন কেন? আমরা এখন থেকে ফ্রেন্ড, ওকে? তাহলে তুই করে বলবি, আপনি না, ওকে? এর মধ্যে আদিবা তার ফ্রেন্ডের নিয়ে চলে আসলে আর আমি জান্নাতুলকে বললাম, এখন তুই গিয়ে তোর সিটে বস। এক ফকিন্নি আরেক ফকিন্নির খবর রাখে। তখন বলে হাসতে থাকে তার ফ্রেন্ডগুলো। যে মেয়ে ফকিন্নি কিস খায়, সে মেয়ে যে কত বড় লোক তা আমার জানা হয়ে গেছে। তখন আদিবা সাথে সাথে আমার শার্টের কলার ধরে ফেলায়। আরো কিছু একটা বলতে যাবে, এর মধ্যে স্যার চলে আসলো। কি হয়েছে এইসব? স্যার, এই তো ছোট লোকটা আমাকে তোমাকে কি করেছে সে? আমাকে স্যার বলতে পারবো না। যদি বলতে না পারো তাহলে ওকে ছেড়ে আর সোজা হয়ে বসো। আদিবা লক্ষ্মী মেয়ের মতো করে আমাকে ছেড়ে দিল আর আমি সোজা হয়ে বসলাম। তখন স্যার সবার উদ্দেশ্য করে বলে, এইটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছোট লোক বড় লোক বলতে কিছুই নাই। এখানে সবাই জ্ঞান অর্জন করার জন্য এসেছে। তুমি বড় লোক বলে আরেকজনকে ঘৃণা করবা তা না, সবাই এখানে মিলেমিশে থাকবা। আর কখন আদির সাথে আদিবা ঝগড়া না দেখিয়ে বলে দিলাম, যদি দেখি তাহলে সত্যি সত্যি দুজনের জন্য অনেক কঠিন শাস্তি আছে। আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম। আর এই বজ্জাত মেয়ে থেকে একটু দূরে থাকা ভালো। স্যার পরীক্ষার খাতা আর প্রশ্ন দিলে আমি প্রশ্ন পেয়ে ভালো লাগছে, কারণ আজকে আমার সব কমন পড়েছে। আমি মন দিয়ে লেখা শুরু করলাম। হিসাব বিজ্ঞান। এই টাকা নিয়ে মাথা গরম করে পরীক্ষা দেওয়া যায় না, ঠান্ডা মাথায় লিখতে হয়। জাবেদা ছিল তাই সহজ করে নিলাম, তারপরে নগদ ছিল তাও করে নিলাম, তারপরে খতিয়ান করে নিলাম। বাট খতিয়ান করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে আমার। পিছে ছিল জান্নাতুল, তাকে বললাম সবকিছু কি ঠিকভাবে দিছে কি না। জান্নাতুল বলে খতিয়ান সমস্যা। আমি জান্নাতুলকে খতিয়ানটা করার জন্য সাহায্য করলাম। এইভাবে সবগুলো উত্তর সুন্দরভাবে করে নিলাম। আর দেখলাম আদিবা কাটাকাটি করা শুরু করে দিছে আর আমার দিকে আর চোখে তাকায়। চোখে চোখ পড়তেই আমরা দুইজনই চোখ নামিয়ে নিলাম। স্যার যথাসময় সবার খাতা নিয়ে নিলে আমি বের হলাম পরীক্ষার হল থেকে। তখন জান্নাতুল বলে, আদি, মাঠে একটু দাঁড়া, আমি আসছি। ওকে তুই আয়। বলে আমি এক কোণে দাঁড়িয়ে আছি। 2 মিনিট পরে জান্নাতুল আসলে আমরা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে আদিবা চলে আসলে, সাথে তার ফ্রেন্ডরাও আছে। আদিবা বলে, দেখ দেখ, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে আইছে, দেখলে বমি বমি আসে। পমি আমাকে দেখে আসে নাকি অন্য কোনো কাহিনী আছে? পরে তো আবার আমার উপর অন্য কোনো মামলা ঢুকিয়ে দিবে। তখন আদিবা রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে বলে, কি বলতে চাস তুই? আর ফকিন্নি তো ফকিন্নি, চিন্তা ভাবনা থাকে। ফকিন্নিকে এত অহংকার কিসের তোমার? তুমি দেখতে সুন্দরী, বাবার টাকা আসে বেশি, এই জন্য? তোর বাপের থেকেও আমার আব্বুর টাকা কম না। আর একবার যদি ফকিন্নির কথাটা মুখ দিয়ে বের হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সাথে সাথে আদিবা চুপ হয়ে গেল। জান্নাতুল, আমি গেলাম। দাঁড়া, তুই এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। আরে কি দরকার ছিল ওই মেয়ের সাথে ঝগড়া করার? মেয়েটা একটু বেশি অহংকারী আর তোকে ফকিনি ফকিনি বলে, তাই একটু রাগ হয়েছে। আচ্ছা, তোর বাসায় কি কে আছে রে? আর থাকিস কোথায়? কেন রে, জেনে কি করবি? আরে বল না শুনি। আম্মু আব্বু ছোট বোন আর আমি। তোর কে কে আছে? আম্মু আব্বু আর আমি। কি করে আঙ্কেল? আদি গ্রুপ মেসেঞ্জার পদে আছে। তোর আব্বু কি করে? কাজ করে। তোর বাসা কোথায়? ঠিকানা আপনাদেরকে বললাম না? তোর কোথায়? এই ঠিকানাটা আমাদের। ভালো, এখন চল বাসায় যেতে হবে। ওকে চল, আমি একটা রিক্সা নিয়ে তোকে নামিয়ে দিয়ে আসি, কেমন? এই না না না, আমি যে একাই যেতে পারবো, বরং তুই ঠিকঠাক বাসায় যা, কেমন? ওকে, বাট তোর ফোন নাম্বারটা আমাকে দে। 0140686। ওকে, এখন আমি আসি। বলে জান্নাতুলের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসে করে আমার ভার্সিটির সামনে। দাঁড়িয়ে পড়ে আমি বাসে করে বাসার সামনে চলে আসলে টাকা দিয়ে গাড়ি থেকে নামলাম। গেট খুলে নিলাম। দরজায় কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে আমি বললাম,
তুমি কেন? আম্মু, মারিয়া কই? মারিয়া কি স্কুল থেকে আসে নাই? মারিয়া তো স্কুল থেকে ওই কখন এসেছে, কিন্তু সে তার রুমে মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে ওর? কি জানি, কিছু বলছে না আমাকে। আম্মু, তুমি জানতে চাইবে না কি হয়েছে? দেখ, আমি যাচ্ছি ওর কাছে, তুমি খাবার সাথে টেবিলে। বলে মারিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া চুপচাপ করে খাটের এক কোণে বসে আছে। আমি বললাম, কি হয়েছে আমার রাক্ষসী বোনটাকে কে কি বলেছে? কি হয়েছে মারিয়া, আমাকে বল বোন আমার। মারিয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে আরে, আমার বোনটা কাঁদে কেন? কে কি বলছে বল আমাকে। ভাই, আজকে না সোহান নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছে। আমি রাজি হই নাই বলে আমাকে বলছে কালকে যদি আমি স্কুলে যাই আর ওর প্রপোজটা গ্রহণ না করি তাহলে নাকি আমাকে সে সবার সামনে অপমান করবে। সোহানটা কে আমাকে একটু বলতো।